লোকসভা ইলেকশন দ্বিতীয় দফায় গতকাল প্রিসাইডিং অফিসার হিসাবে একজন ভোটকর্মী হিসাবে ডিউটি করে বাড়ি ফিরেছি। তো আমার যে অভিজ্ঞতাগুলো সেগুলো আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, যেন পরবর্তী দফায় যারা ভোটকর্মী হিসাবে যাবেন তারা যেন নির্ঝঞ্ঝাটভাবে কাগজপত্রগুলো গুছিয়ে দায়িত্ব মুক্ত হয়ে ফিরে আসতে পারেন, সেজন্য এই ভিডিওটি করা। এখানে বিভিন্ন পোলিং মেটেরিয়ালস যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো সম্পর্কে বলবো, পাশাপাশি আমার যেগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে আর আরও কীভাবে কী করলে কাজটা আরও সুষ্ঠুভাবে করা যায় এগুলোই বলবো মূলত। প্রথম কথা হচ্ছে যে আমার ডিসিআরসি ছিল রায়গঞ্জ। তো আমাদের যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হয়েছিল ঠিকঠাক গুছিয়ে দেওয়া হয়েছিল কম বেশি, আর অনেক ফর্মস ছিল যেগুলোর আদতে পরে ব্যবহার হয়নি, অতিরিক্ত কিছু ফর্মস ছিল। ম্যাটেরিয়ালসগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল। বিশেষ করে একটা কথা বলবো এখানে যে আমাদের স্টিচ বুকলেট দেওয়া হয়নি। স্টিচ বুকলেট নামক কোনো বুকলেট এখানে দেওয়া হয়নি। এখানে মোট স্টিচ বুকলেট বলতে আমরা যেটা বুঝি, যেখান থেকে পৃষ্ঠাগুলো ছেঁড়া যায় না এবং যেটা হাতে হাতে জমা হয়, সেরকম স্টিচড বুকলেট এখানে দেওয়া হয়নি। কিন্তু এখানে 6টা বুকলেট দেওয়া হয়েছিল। ওই ফর্মগুলোকে আলাদাভাবে না দিয়ে বুকলেটের আকারে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে সেগুলোকে ভরার জন্য সাফিসিয়েন্ট খাম দেওয়া হয়েছিল। মানে ওই বুকলেটগুলো থেকে ফর্মগুলো ছিঁড়ে ওই যে নির্দিষ্ট ফর্মের মধ্যে সেগুলোকে ভর্তি করে সেভাবে জমা দিতে হবে আর কি, এইভাবে সিস্টেমটা ছিল। তো এখানে মোট 6টা বুকলেট দেওয়া হয়েছিল। 6টা বুকলেটে বিভিন্ন ধরনের ফর্ম ছিল। তার মধ্যে একটা বুকলেটে ছিল ওই ক্যান্ডিডেটস কপিগুলো, মানে কন্টেস্টিং ক্যান্ডিডেটসের যে নামগুলো, সেটা একটা পার্টিকুলার বুকলেটে দেওয়া হয়েছিল। আর ভোটার স্লিপ সেটা দেওয়া হয়েছিল একটা বুকলেটের আকারে। এছাড়া কিছু 17C এবং আর অন্যান্য কিছু ফর্ম একটা বুকলেটে দেওয়া হয়েছিল। আরও একটা বুকলেট ছিল যেখানে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, ডিক্লারেশন এই ধরনের ফর্মগুলো ছিল এবং মকপোল সার্টিফিকেট এই ধরনের ফর্মগুলো ছিল। তো এই কোনো বুকলেটই স্টিচ বুকলেট না। এখান থেকে ফর্মগুলো আমাদেরকে ফিল আপ করে তারপরে সেগুলোকে ওখান থেকে ছিঁড়ে বা ডিটাচ করে আর কি সেগুলোকে নির্দিষ্ট খামে ভরে সেগুলো জমা করতে হয়েছিল। আর পোলিং মেটেরিয়ালসের সঙ্গে এখানে একটা বাড়তি জিনিস হলো যে বেড রোল বা বেড কিট দেওয়া হয়েছিল প্রতিবারই। এবারও দেওয়া হয়েছে যেন আমাদের বাড়তি লাগেজ একটু কম বইতে হয়। এবারে বলি যে ফর্মগুলো ফিল আপ করার ব্যাপারে একটা কথা বলবো যে আমরা জানি যে অনেক ফর্ম এখানে ব্যবহার হয় না, যে ফর্মগুলো নীল হিসাবে আমরা খামের উপরে লিখে জমা দিই। তো এক্ষেত্রে জমা দেওয়ার সময় ইভিএম পেপারসের যে মূল খামটা, যেটার উপরে মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপারস 3টা আইটেম ঢোকে, ওটা একদম ঠিকঠাক ফিল আপ করে নিয়ে আসতে হচ্ছিলো এবং অবশ্যই ঠিকঠাক আপনারা ফিল আপ করবেন, সেটা ওনারা সবার প্রথমে দেখতে চাইছেন, ওটা ওনারা দেখছেন। তারপরে আরেকটা হালকা সবুজ রঙের খাম দেওয়া হয়েছিল যেখানে এনেক্সার 1 মানে ভোটার্স টার্নআউট রিপোর্ট ছাড়াও আরও কয়েকটা আইটেম ছিল। এই খামটাকে আলাদাভাবে দেখলো। তারপরে স্ট্যাটুটারি, নন স্ট্যাটুটারি এবং 4 নম্বর 5 নম্বর যে খাম, প্রত্যেকটা খামই এখানে তারা খুঁটে খুঁটে দেখছেন। এখানে আমি যে কথাটা বিশেষভাবে বলবো সেটা হলো যে ইম্পর্টেন্ট খামগুলো তো আমরা সবাই জানি যে যেগুলোর মধ্যে খামগুলো ফিল আপ করে ঠিকঠাক করে ঢুকিয়ে রাখতে হয়। আর যে ফর্মগুলো ব্যবহার হয় না সেই ফর্মগুলো আপনারা কাজ করবেন অন্ততপক্ষে সেরকম ফর্মগুলো, যেমন ব্লাইন্ড ভোট, ইনফর্ম ভোটার্স, চ্যালেঞ্জ ভোট, টেন্ডার ভোট, এগুলোর যে পার্টিকুলার খামগুলো রয়েছে এই খামগুলোর ভেতরে আপনি অন্ততপক্ষে ওই পার্টিকুলার ফর্মগুলো ব্যবহার না হলেও সিল সই করে ওটাকে আপনি কেটে দিয়ে নীল লিখে প্রত্যেকটা খামে ভরে দেবেন। কারণ শেষে ওই জমা দেওয়ার সময় সব বড় মাস্টার এনভেলপগুলো ঠিক থাকলেও ওগুলো ওনারা বারবার করে চাইছিলেন। তো আমি যেটা বলবো সেটা হলো যে আপনারা যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো তো অবশ্যই ঠিকমতো খামে ভরছেনই, আর যেগুলো ব্যবহার হয় না সেই খামগুলোতেও পার্টিকুলার ফর্মগুলো সিল সই করে নীল লিখে ঢুকিয়ে দেবেন, তাহলে লাইনে জমা দেওয়ার সময় আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমাদেরও বিশেষ খুব একটা সমস্যা হয়নি, কিন্তু মানে মূল ইম্পর্টেন্ট যে খামগুলো সেগুলো অবশ্যই তারা খুঁটে খুঁটে দেখছেন এবং তারপরে যেগুলো ব্যবহার হয়নি আমরা জোর দিয়ে বলছি যেগুলো নীল এগুলো লেখার কি প্রয়োজন, তো ওনারা কিন্তু বলছেন যে না, তবুও আমাদেরকে আপনি ওই ফর্মগুলোতে সিল সই করে লিখে দিন। তো আমার লেখা ছিল, অনেকেরই লেখা ছিল না,
সেজন্য বাকিদের অন্যান্য যারা দাঁড়িয়ে আছেন সবারই একটা দেরি হয়ে যাচ্ছে ভীষণ। আর আমরা প্রত্যেকেই জানি যে ইলেকশন করে ফেরা কতটা পরিশ্রমের, সব কিছুই মেটেরিয়াল সংগ্রহ করা, মেলানো এবং সেখানে গিয়ে সব কিছু করে ফিরে এসে আবার লাইনে যদি ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কাগজপত্র ঠিকমতো গোছানো না থাকার কারণে, তাহলে একটা সমস্যা। আর একটা কথা বলবো, সেটা হলো যে আমার যেটা অভিজ্ঞতা মনে হয়েছে যে আপনারা বুথে যখন ভোট শেষ হয়ে যাবে, যখন ধরুন যে বুঝতেই পারছেন আপনি যে 6টার সময় ভোট শেষ হবে, 4টার পরে আপনি বুঝতেই পারছেন যে আর ভোটটা সেরকম হচ্ছে না, বা আপনি পরিস্থিতিও বুঝে গেছেন যেখানে বেগতিক কিছু হবে না, তাহলে সেক্ষেত্রে আপনারা ওই যে ইয়েলো খামটা রয়েছে যেখানে আপনার লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটসের বইগুলো যাবে, বুকলেটটা যাবে। তারপরে ধরুন যে ব্রেইল বুকলেট, ডামি ব্রেইল, যেটা আপনার হচ্ছে ব্যালট ইউনিটের একটা ব্রেইল কপি দেওয়া থাকে, ডামি একটা ব্যালট ইউনিট দেওয়া থাকে, এই সমস্ত আননেসেসারি জিনিসগুলো, বা ফর্ম 10 অফ পোলিং এজেন্টস যেগুলো আপনি কালেক্ট করেছেন এগুলো, তারপরে ধরুন যে ওই কি বলে যেটা চ্যালেঞ্জ ভোটের যে রসিদগুলো হয়, বইগুলো, রিসিপ্টগুলো, ওগুলো যেগুলো আপনি বুঝতে পারছেন যে এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই, ওই জিনিসগুলোকে আপনি খামে ভরে ওই প্যাকেটগুলো রেডি করে রাখুন। এবং মার্ক রোল মানে ইলেকটোরাল কপি আদার দেন মার্ক কপি মানে ওয়ার্কিং কপিগুলো, ওগুলোর খামে ভরে নিন। মানে মেইন খামগুলো বাদ দিয়ে যেগুলো জিনিসের প্রয়োজন নেই ওগুলোর সংশ্লিষ্ট খামের মধ্যে ভরে ওগুলোকে আলাদা করে রেখে দিন। যত সময় এগোবে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আপনাকে দুপুর থেকেই আলাদা করে নিতে হবে। আর প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, ডিক্লারেশন, 3টের পরে আপনারা জানেন যে পোলিং এজেন্ট চেঞ্জ করা যায় না, সেটা আপনি পরিষ্কার বলে নেবেন যে 3টার পরে যেন পোলিং এজেন্ট চেঞ্জ হবে না, তাই আপনারা কেউ গেলে এখনই যান। তো 3টার পরে যে সমস্ত পোলিং এজেন্টরা থাকছে তাদের কাছে আপনি সইগুলো প্রয়োজনে নিয়ে নিতে পারেন, ওই সমস্ত সিগনেচারগুলো নিয়ে নেবেন আগেই, এবং তাহলে আপনার কাজগুলো করতে অনেক সুবিধা হবে। তাহলে ওই পোলিং এজেন্টের সাইন বা সিগনেচারগুলো 3টার পরে আপনি নিতে থাকুন, যেগুলো আপনার শেষের দিকে লাগবে। ওগুলো সাইন সিগনেচার নিয়ে আপনি কাজগুলো সব এগিয়ে রাখুন, ডিক্লারেশনগুলো ফিল আপ করে নিন, এবং প্রিসাইডিং অফিসারের ডায়েরি যতটা ফিল আপ করা সম্ভব, যেমন আপনি বুঝতে পারছেন এখানে রায়টস বা সেরকম কিছু হবে না, তাহলে সেগুলো আপনি সব নীল লিখে রাখুন। এবং ভোটার্স কতগুলো টোটাল ভোটার্স রয়েছে সেই সংখ্যাগুলো উল্লেখ করে নিন, মানে যেগুলো বোঝা যাচ্ছে কেমন কী করতে হবে সেগুলো করে নিতে হবে আগে থেকেই। এবং ভোট শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই 15 মিনিট আগে ডিক্লারেশন দিয়ে দেবেন যে এখানে কোনো ভোটার থেকে লাইনে দাঁড়িয়ে যান, এবং ফর্মালিটিসগুলো মেনটেন করার একটু দরকার আছে। এবং তারপরে যখন ভোট শেষ হবে 6টার বাজলেই আপনি 6টার দিকে বা 6:05 সাথে আপনি মেশিনটা সবার প্রথমে আপনি ক্লোজ করবেন, ক্লোজ করে যেটা টোটাল ভোটার সেটা আপনি দেখিয়ে দেবেন পোলিং এজেন্টদেরকে। আর 17A সঙ্গে যেন ওটা ম্যাচ করে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে বারবার করে, প্রতি 2 ঘন্টা অন্তর যখন আপনি পোলটাকে ট্যালি করছেন তখন সেটা আপনাকে মেলাতে হবে। আর যেটা আমরা ভুলে যাই সেটা হলো যে 17A ভোট যখন শেষ হয়ে গেল 17A নিচে অবশ্যই দুটো দাগ টেনে লাস্ট সিরিয়াল নাম্বার ওটা উল্লেখ করতে হবে ওখানে, এবং পোলিং এজেন্টদের সইটা মনে করে ওখানে নিয়ে নেবেন। আর ফার্স্ট পোলিং অফিসার এবং সেকেন্ড পোলিং অফিসারের সিগনেচারটা ওখানে করতে হবে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে। আপনার সই তো নিচে থাকছেই, এই বিষয়গুলো মনে রাখবেন এখানে। আর ভিভিপ্যাটটা সিল করার আগে মেশিন মানে ভোট যখন শেষ তারপরে কেবেলগুলো খুলে ওটাকে সুইচটাকে অফ করলেন কন্ট্রোল ইউনিটের, তারপরে সুইচগুলো সমস্ত কেবেলগুলো খুললেন। খোলার পরে ভিভিপ্যাটটা যখন সিল করবেন তার আগে অবশ্যই মনে করে ব্যাটারিটা বের করে নেবেন। এটা মনে যদি না থাকে তাহলে আপনারা এক কাজ করবেন, ভিভিপ্যাটের আমি যেটা করেছিলাম ভিভিপ্যাটের যেটা ক্যারিং কেস ওটার হাতলে আপনি ব্যাটারি কথাটা লিখে কাগজের মধ্যে ব্যাটারি কথাটা লিখে লাগিয়ে রাখবেন, তাহলে আপনার মনে থাকবে যে ওখানে ভোটের আগে আমাকে ব্যাটারিটা খুলতে হবে। তো ব্যাটারিটা না খুললে কিন্তু ডিসিআরসিতে আবার ওরা আপনাকে দিয়ে সিলটা কাটিয়ে ব্যাটারিটা খুলতে বলতো, আবার ঝামেলা, আবার গালা সিল করো। আর ওই ডিসিআরসিতে গালা সিল করা খুব কষ্টের কাজ, কারণ ওখানে ফ্যান চলবে, আপনি গালা সিল করতে পারবেন না। আবার আপনি অর্ধেক ম্যাটেরিয়াল জমা করে দিয়েছেন, দুটো জিনিস সিল করার জন্য ওখান থেকে দূরেও কোথাও যেতে পারছেন না, ওই ধরনের অনেক সমস্যাগুলো হয়। তো মেশিনগুলো সিল করার জন্য যে অ্যাড্রেস ট্যাগগুলো লাগবে এই অ্যাড্রেস ট্যাগগুলো আপনি আগের রাতে রেডি করে নেবেন এবং তারপরের দিন পোলিং এজেন্টদের দিয়ে সিগনেচার করিয়ে নেবেন। এবং প্রত্যেকটা অ্যাড্রেস
ট্যাগের কোণাতে মানে কর্নারে আপনি লিখে রাখবেন ছোট ছোট অক্ষরে যে কোনটা ব্যালট ইউনিটের, কোনটা কন্ট্রোল ইউনিটের, কোনটা ভিভিপ্যাটের। কারণ ভিভিপ্যাটের অ্যাড্রেস ট্যাগটা যদি আপনি কন্ট্রোল ইউনিটে লাগিয়ে দেন তাহলে তো ওটার সঙ্গে ওটা মিলবে না, সিরিয়াল নাম্বার তো মিলবে না। তার জমা দেওয়ার সময় ওরা কিন্তু সিরিয়াল নাম্বার দেখে জমা নেবে, অ্যাড্রেস ট্যাগের সিরিয়াল নাম্বার দেখে ওরা জমাটা নেবে, রিসিভ করবে। তাহলে এই জিনিসটা করবেন যে প্রত্যেকটা অ্যাড্রেস ট্যাগের কর্নারে আপনি ওটা ব্যালট ইউনিটের জন্য হলে BU, কন্ট্রোল ইউনিটের জন্য হলে CU, ভিভিপ্যাটের জন্য হলে ভিভিপ্যাট কর্নারের মধ্যে লিখে দেবেন। এগুলো লিখলে কোনো অসুবিধা নেই। যেটাতে আপনার সুবিধা হবে, যেভাবে কাজটা করলে সব কিছু ঠিক রেখে আপনি সেভাবে কাজটা করবেন, এটাই বলার এখানে। আর হ্যাঁ, অ্যাড্রেস ট্যাগগুলোকে সুতো পরিয়ে রেডি করে রাখবেন, যেন ভোট শেষ হলে সিলিং করার সময় খুঁজে বেড়াতে বা হাতে না হয়, যেটা আমি করি বা করে এসছি। আর গালাসিলগুলো ভালো করে করতে হবে। তারপরে আপনারা প্লাস্টিক এখানে পলি ব্যাগ দিয়েছিল, সেগুলোর মধ্যে আমরা ওগুলোকে ভরে দিয়েছিলাম এবং এমনভাবে ভরেছিলাম যেন অ্যাড্রেস ট্যাগটা ভেতরে আবার উল্টে না যায়, বাইরে থেকে যেন দেখা যায়। এই বিষয়গুলো এখানে বলবো। আর মূলত এগুলোই, আপনারা এগুলো মাথায় রাখবেন, ভালো ভোট করে আসুন। আর একটা কথা হচ্ছে, যখন ব্যালট ইউনিটে একজন ভোটার ভোট দিতে যাচ্ছেন, আপনারা তখন সচেতনভাবে লক্ষ্য রাখবেন যে ওর ভোট দেওয়ার পরে আওয়াজটা না হওয়া পর্যন্ত উনি যেন ভোট কক্ষের বাইরে যেতে না পারেন বা ঘর থেকে বেরোতে না পারেন। অনেক সময় ওরা ঠিকমতো টেপেই না, ওটা সুইচটা প্রেস করে না, বেরিয়ে চলে যায়। এর ফলে কিন্তু আওয়াজ হয় না, আমরা আমাদের কাজে ব্যস্ত, তখন ভোটটা কিন্তু কম পড়ে যাবে, 17 সঙ্গে ওটা মিলবে না। আরেকটা বিষয় বলবো, অনেক ভোটার থাকেন যারা অত সচেতন না, ওনারা সুইচটা টিপে ধরে থাকেন। সুইচটা টিপে যদি ধরে থাকেন, রিলিজ না করে সুইচটা চেপে ধরে থাকে, তাহলে কিন্তু ব্যালট ইউনিটের অন্যরকম আওয়াজ হবে। কন্ট্রোল ইউনিটে অনেকগুলো বিপ আসবে এবং কন্ট্রোল ইউনিটে দেখাবে যে ব্যালট ইউনিট এরার, তার মানে হলো উনি সুইচটা প্রেস করে রেখেছেন। ওই ভোট চলার সময় এই সাধারণ বিপের আওয়াজ চেঞ্জ হলে কিন্তু আমাদের একটা দুশ্চিন্তার সৃষ্টি হয় যে মেশিন খারাপ হয়ে গেল নাকি, এই সমস্ত বিষয়গুলো। আর আমাদের DCRC থেকে বলে দিয়েছিল মেশিন নেওয়ার, কন্ট্রোল ইউনিট পাওয়ার পরে আমরা কন্ট্রোল ইউনিটটা আমাদেরকে চেক করে নিতে বলেছিল যে ব্যাটারিটা হাই আছে কিনা। আর কন্ট্রোল ইউনিটে যদি কোনো এরার প্রেস করে, আর DCRCতে বলে দেওয়া হয়েছিল যে কন্ট্রোল ইউনিটটা আমরা খুলে চেক করতে পারবো, শুধুমাত্র ব্যাটারিটা ঠিক আছে কিনা আর কন্ট্রোল ইউনিটের মানে ব্যাটারি হাই আছে কিনা সেটা। আর যদি কোনো রকম এরার্স ওখানে দেখায় তাহলে আমরা যেন কন্ট্রোল ইউনিটটা সংশ্লিষ্ট আমাদের যে কাউন্টার সেখানে নিয়ে যাব, তাহলে ওরা প্রয়োজনীয় যা পদক্ষেপ নেবে। তো আমরা সেজন্য সকলেই কন্ট্রোল ইউনিট চেক করেছিলাম। তো আমার জানা মতে সেরকম মেশিন খারাপ আমি শুনিনি, হতেও পারে। তো আমি যেটা বলবো সেটা হলো যে মেশিন রিপ্লেস হলে কি কাগজ লাগবে সেটা কিন্তু আপনাকে আগে থেকেই ঠিক করে রাখতে হবে। কারণ সে সময় যদি মেশিন খারাপ হয় তখন কিন্তু আপনি ওই মেশিনের চেঞ্জ করতে হবে, এই টেনশনে কোন কাগজ লাগবে ঠিক করতে পারবেন না। তখন সেক্টর থেকে লোক আসবে, ওনারা ওখানে সাইন করবেন, ওনারা আবার ফর্ম নিয়ে যেতে চাইবেন। সে সময় আপনার চতুর্দিক থেকে একটা চাপ চলে আসবে, এমনিতে একটা মানসিক চাপ থাকেই। তো সেজন্য আপনারা আগে থেকে সমস্ত পেপারসগুলো রেডি করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালোভাবে আপনারা ভোট করে আসুন। আশা করি এই অভিজ্ঞতাগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।